দেখুন, নৈতিকতার প্রশ্ন যে বললেন আপনি, নৈতিকতার শিক্ষাটা কোত্থেকে আসে? আমরা ছোট সময় কিন্তু আপনার স্কুলে নৈতিকতার যে বিভিন্ন কথাগুলো আছে এগুলো কিন্তু পড়তাম। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যে স্কুলে যাচ্ছে 1-2-তে, ও কি ওই নৈতিকতার কথাটা পড়ে? এই যে গুরুজনকে সম্মান করো, সদা সত্য কথা বলিবে, এসব কথা তো আপনার ওই যে আদর্শ লিপি যেটা ছিল, এটা তো এখন ছাত্ররা পড়ে না। তা আপনি গোড়ায় যদি আপনি নৈতিকতা না শিখাতে পারেন, আর সবচেয়ে হলো যে একটা জায়গায় যখন পচন ধরে তখন সে পচনটা ঠেকানো খুব কঠিন। আপনি জানেন যে অনেকের পায়ে ডায়াবেটিসের কারণে আঙ্গুলে একটু ইনফেকশন হলো, সে যদি সতর্ক না হয় এই পা কেটেও তাকে জীবন রক্ষা করা যায় না, পুরো জীবনটাই শেষ হয়ে যায়। তা আপনাকে সতর্ক তো হবে, আপনাকে প্রত্যেকটা জায়গায়। মাননীয় সংসদ সদস্য বললেন যে বাংলাদেশ ব্যাংকের কথা, এটা কিন্তু একদম কথা মিথ্যা না। একাডেমিক্যালি ফিনান্সিয়াল সেক্টর কন্ট্রোল করবে বাংলাদেশ ব্যাংক, কিন্তু বাংলাদেশ ব্যাংকে তো আপনাকে সেই স্বাধীনতা দিতে হবে। আমরা কি বাংলাদেশ ব্যাংকে সেই স্বাধীনতা দিয়েছি? হ্যাঁ, ওই তো বাংলাদেশ ব্যাংকের অধীনে মিনিস্ট্রির ব্যাংকিং ডিভিশন। আপনার বাংলাদেশ ব্যাংক যদি স্বাধীনভাবে কন্ট্রোল করতে পারতো, তাহলে এই যে অনেক লোক ব্যাংকের পরিচালক হয়ে টাকা টোকা নিয়ে সব লুটপাট করে এখন বিভিন্ন জায়গায় বসে বসে ভালো ভালো কথা বলে আর আপনার বিভিন্ন আমাদের জ্ঞান দেয়, এইটা কিন্তু হইতো না। ইভেন কি বাংলাদেশ ব্যাংক যখন এই লোন পরিশোধ করা হচ্ছে না, তখন তাদেরকে সার্কুলার দিয়ে একটা বললো যে দ্বিতীয়বার তাদেরকে রিশিডিউল করবে, আর কখনো করা হবে না। সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটা হোটেলে নিয়ে সেখানে বইয়ে রেজুলেশন করে বিশেষ ব্যবসায়ীদেরকে আবার সুযোগ দেওয়া হলো, এবং সেই সুযোগ অব্যাহতভাবে চলছে। আমরা যখন হাইকোর্টে একটা রিট করলাম, হাইকোর্ট বলে দিল যে ঠিক আছে রিশিডিউল করো, কিন্তু পরবর্তীকালে আর একটা ব্যাংক থেকে নিতে গেলে সার্কুলারে যে আছে 15% ওইটা দিতে হবে। এইটা যখন করলো তখন ওই 15% সার্কুলারটাই সরকার আবার পরে বাতিল করে দিল। এবং এখন করলো কি, আপনি লোন নেবেন, রিশিডিউল করবেন বছর, মানে এখন আমরা হিসাব করে দেখছি 20 বছরে আপনাকে আর লোন দিতে হবে না। এবং এই যে 10,000 20,000 কোটি টাকার যে মাত্রা, এই যে কেন হচ্ছে, এটা পলিসির কারণে হচ্ছে। এখন বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংকে রেফারেন্স দিয়েছেন আপনি ফরাসউদ্দিন সাহেব, স্বাধীনভাবে কাজ করতো দেখা, সালাউদ্দিন সাহেব স্বাধীনভাবে কাজ করতো দেখে কিছু করতে পারছে। এখন স্বাধীনতা আপনি দিবেন কিনা, এটা তো মূল যারা রাষ্ট্র এখন এখানে পলিটিক্যাল ইন্টেনশনটা এমন হয়ে গেছে, সেটা হলো এটা আমাদের যে ইভেন যে আপনি বলেন আমাদের 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন সরকারে ছিলেন, ওনার ওই সময় যে পলিসি ছিল, আমরা তো দেখি এখন পলিসি ব্যত্যয় হয়েছে, কারণ ওই সময়ের পলিসির সঙ্গে এখন পলিসি তো মেলে না। আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগের পলিসির কথা যদি বলেন, সেটা তো আমরা একদম পুরোপুরি অপোজিট দেখবো, একদম পুরো অপোজিট। কিন্তু বঙ্গবন্ধুর সময় আমরা দেখেছি উনি নিজেই বলেছেন, এবং আপনার দুর্নীতির বিরুদ্ধে, এই যে আপনার মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা পর্যন্ত করলেন নিয়ন্ত্রণ করার জন্য। আর আজকে আমরা কি করি, আজকে ব্যবসায়ীদেরকে আপনার যারা নাকি এই ব্যবসার আপনার লুটপাটটা করে তাদেরকে নিয়ে আপনি মন্ত্রী বানাই দিচ্ছেন পকেটে। কারণ ওনার পেঁয়াজের ব্যবসা, ওনার গার্মেন্টসের ব্যবসা, উনি ওখানে বৈশে বৈশে কি পেঁয়াজের দাম কমাবে? উনি ওখানে বৈশে বৈশে কি গার্মেন্টস যে বাইরে টাকা পাঠাইছে সেটা আনাবে? সেটা তো আনাবে না। কোনো প্রত্যেক লোকই তো তার প্রফেশনাল ইন্টারেস্টে দেখবে। এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনগুলোর জায়গায় যদি আপনি চিন্তা না করেন, তাহলে কিন্তু আমাদের কোনো ব্যত্যয় নাই, কিচ্ছু করার নাই এখানে। কারণ সিস্টেমই তো নষ্ট হয়ে গেছে, যেটা বললেন খুশি কবির, যে সিস্টেম তো নষ্ট হয়ে গেছে। আসলে তো সিস্টেম নষ্ট হয়ে গেছে, কোনো সিস্টেম এখন কাজ করে না। একমাত্র ইভেন কি আমি বলি প্রধানমন্ত্রীর সিস্টেমও কোনো কাজ করে না। কেন করে না? আপনি উদাহরণ দিয়ে দেখাই। প্রধানমন্ত্রী বলছে প্রত্যেকটা প্রজেক্ট করার সময় নদী জলাশয় বাদ দিয়ে করতে হবে, আর প্রত্যেকটা প্রজেক্টই আমরা রিপোর্ট দেখি ওই খাল দখল করে করতেছে, ওই নদী দখল করে করতেছে। তাহলে প্রধানমন্ত্রীর সিস্টেম কাজ করতেছে? প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন জিরো টলারেন্স দুর্নীতির, আর আমি দেখতেছি প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী অধিকাংশই দুর্নীতির জন্য একদম আকাল হয়ে আছে। মানে এখন কিন্তু আর আগের মতো না যে আমি মোটামুটি 5 কোটি টাকা করলাম, যাক আমি স্যাটিসফাইড, আমি না নামাজ টামাজ করে হস্টাস করে আসি। আরে ভাই, এদের যে আকাঙ্ক্ষা কল্পনা করতে পারবেন না। 100, 200, 500, 1000 কোটি, তারপরে তাদের মন ভরে না, তারপরে তাদের জনগণের উপরে জনগণের টাকা নিয়ে খেতে হবে। এখন আজকে যে এই যে ক্রাইসিসটা হয়েছে, সংসদ সদস্য বলছেন আমরা দুর্নীতি করবো, আরেকজনের উপরে কেন দোষ দেবো? দেখুন, এই কথাটা হলো আপনার উপরে তো দায়িত্ব দেওয়া হয়েছে মনিটরিং, মানে আমাকে তো আপনাকে কন্ট্রোল করা। এই যে আইন কানুনগুলো কেন আমাকে কন্ট্রোল করার জন্য, আপনি ওইটার ঘন্টাটা বাজেন না, ওইটার ঘন্টা বাজাইলেই তো আমি ক্লিয়ার হয়ে যাই। আমাকে যখন, আমি হিউম্যান বিইং, আমি যখন দেখছি যেহেতু আমার নৈতিক শিক্ষা নাই, রাষ্ট্র সেইভাবেই আমাদেরকে গড়ে তুলতে পারে নাই, এ দেখতেছি যারা অমুকে গাড়ি কিনতেছে, পাজেরো কিনতেছে, গাড়ি কিনতেছে, আমারও তো ফ্যামিলি থেকে বাবা তুমি এটা গাড়ি কিনো না, কারণ বিএমডব্লিউ, তো এটা আমার মধ্যে হিট করে না? তা আমার যদি সুযোগ থাকে আমি ওখানে 50 কোটি টাকা মেরে দেবো, এবং এখানে তো সব জায়গায় সুযোগ আছে। তো সেই কারণে কিন্তু এই লোকগুলো বাড়ছে। যদি নাকি এই যে আইজিপি সাহেবের কথা বললেন, আগে নেক্সট আইজিপি হয়তো এটা চিন্তা করবে যে ধরা পড়বো কিনা, কিন্তু সবচেয়ে বাংলাদেশের পারসেপশন কি জানেন? এই ঘটনার পরে ইভেন এখন পর্যন্ত আজকেও বহু লোক আমাকে বলেছে এবং শুনতে হয়েছে আমাকে, এগুলো কিচ্ছু হবে না। তো
মানে মানুষের পারসেপশনটা কই দেখেন এত কিছু হয়ে যাচ্ছে। শুধু এটা না, সমাজে দুর্নীতির একটা বৈধতাও পেয়ে গেছে। বৈধতা পাইছে। আগে যখন আপনি একজন দুর্নীতিবাজকে অ্যাভয়েড করতেন, এখন দুর্নীতিবাজের সঙ্গে সেলফি তুলে দিচ্ছেন, এবং এই জন্য কথাটা সম্পর্ক করতেছেন, পারিবারিক সম্পর্ক হচ্ছে। এই জন্য কথাটা আশিক ভাই যেটা বললেন, এই যে 10% করে আপনি দিচ্ছেন, এটা তো ইনডাইরেক্টলি দুর্নীতিকে এনকারেজ করা। কারণ যে লোকটা ফুল ট্যাক্স দিল সে কিন্তু খুব কম লাভ করলো, এবং আপনি যখন পরের বছরে বলবেন 10% দিয়ে করে ফেলো, ও কিন্তু 30% পর্যন্ত দেয় সম্ভবত হাইয়েস্ট, এখন মনে হয় এবার 40 হবে। তো সেক্ষেত্রে ও কি এরপরে ট্যাক্স দিতে উৎসাহ ফিল করবে? কেন ও তো জানে বছরের পরে এই সুযোগ এটা তো অব্যাহতভাবে আছে, এটা তো কমতেছে না। তবে রেজাল্ট কিছু নাই, কিন্তু রেজাল্ট না থাকলে হয় কি, এটা কেন দিচ্ছে জানেন? রেজাল্ট হয় নাই, কিন্তু এটা ঢাল হিসেবে রাখে, ঢাল হিসেবে রাখতেছে। যদি প্রভাবশালীরা কেউ বিপদে পড়ে ওই ঢালটা ব্যবহার করবে সে। এখন ধরেন অনেক জায়গায় আছে, আজকে যে প্রশ্নটা আসলো যে 50 কোটি বা 60 কোটি যেই টাকাটা নিয়ে গেল, এই টাকাটা কিভাবে নিল বলেন? বাংলাদেশ ব্যাংকে 5 লাখ টাকা নিতে গেলে সাথে সাথে জেনে যায়। উনি যখন এক ব্যাংক থেকে 30 লক্ষ উঠায়, এটা তো সাথে সাথে জেনে গেছে। তো জেনে গেলে পরে তারা খবর নিল না কেন? তারা গভর্নমেন্টকে জানাইলো না কেন? তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাইলো না কেন? বা বিভিন্ন জায়গায় জানাইলো না কেন? জানায় না কেন? হলে যে তারা গয়রাহ, তারা মনে করে এগুলো কিছু হবে না, এবং এই জন্যই জানায় না। কেন জানেন? আপনি জানেন যে পিকে হালদার হাইকোর্ট নির্দেশ দিল যে তাকে ইমিগ্রেশন যাতে ক্রস করতে না দেওয়া হয়। হাইকোর্টের অর্ডারটা তারা পাওয়ার পরে 24 ঘন্টা পরে কনসার্ন অফিসারের কাছে গেছে, এর মধ্যে সে চলে গেল। পরে হাইকোর্টের নলেজে যখন এটা আসলো, হাইকোর্ট একটা বললো যে এটা তদন্ত করো, তদন্ত করে ব্যবস্থা না। তখন গেল যখন পিকে হালদার অলরেডি এবং যখন আসলো, আসার পরে তখন রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পরে বলে যে তদন্ত করো। কি হয়েছে জানেন? আমরা এখন পর্যন্ত কিন্তু শুনি নাই যে ওই ইমিগ্রেশন অফিসারের চাকরি গেছে বা ওই সিআইডির প্রধান অফিসারের চাকরি গেছে, শুনি নাই কিন্তু। এবং এই কারণেই যেহেতু শুনি নাই, আজকে এই জন্য যখন বেনজির সাহেব চলে যায় তখনও কিন্তু ইমিগ্রেশন অফিসার, কেন আপনি দেখেন না ওই আব্দুল্লাহ মিন্টু যখন এয়ারপোর্টে, আমাদের হাফিজ সাহেব, আমাদের ব্যারিস্টার মাহমুদুল খোকন, সবাই তো এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, কিচ্ছু নাই তাদের মামলা টামলা। এয়ারপোর্টে তালিকা আছে, যাও ফেরত যাও, কোর্টে এসে রিট করে তারপরে যাইতে হয়। তাহলে কেন বেনজির সাহেব এত কিছু করলো, পত্রপত্রিকা আসলো, ওই ইমিগ্রেশন অফিসারের কি এতটুকু সেন্স নাই যে আমি একটু জিজ্ঞেস করি উপরে? আমার তো মনে হয় যে জিজ্ঞেস ছাড়া যে গেছে তা তো আমার কাছে মনে হয় না। কেন ইমিগ্রেশন অফিসাররা কিন্তু বান, এটা তো টেকনিক্যাল কথা বলতেছেন, বান নাই, কিন্তু আপনার তো অভিযোগ এসছে, আপনি জানেন এটা তো, উনি তো সাধারণ নাগরিক না, উনি তো সাধারণ নাগরিক না। তখন তো অনুসন্ধানের কথা এসছে, পত্রিকায় রিপোর্ট চলে এসছে। রিপোর্ট যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু তো গভর্নমেন্টকে জানানোর কথা, ইনস্ট্রাকশন জানাবেন না আপনি যে এত বড় একটা ঘটনা হয়েছে, আরেকজনের কি হবে বলেন তো? আরেকজনের কি হবে? সেটা তো হবে। এখন বলতে পারেন যে এই টোটাল ব্যবস্থাটাই এমন হয়েছে, মানুষের মধ্যে একটা হতাশা আছে, আবার কেউ করতে গিয়ে সাহসও পায় না, এটাও একটা কারণ আছে। কারণ অনেকে করতে গিয়ে সাহস পায় না, অনেকে বিপদগ্রস্ত হয়েছে। আমরা তো আইনজীবী, আমরা জানি অনেকে অনেক ভালো কাজ করতে গেছে, করতে গিয়ে সে বিপদে পড়েছে, যার ফলে এই যে লেসন, ওই আরেকটা সাহসী লোক, আরেকটা ভালো লোক দেখছে না ও তো বিপদে পড়ছে, আমি কেন যাব, কি দরকার? তো এইগুলো এই শিক্ষাগুলো আমাদের দেশে আছে, যার কারণে আমরা সবাই যেটা হয়েছে গয়ের হাওয়ার মধ্যে আমরা চলে গেছি। সবচেয়ে হলো এটা ফেরত আনতে হবে। ফেরত আনাটা হলো স্রোতটাকে ঘুরিয়ে দিতে হবে, কিচ্ছু না। ধরেন বাংলাদেশে আমি তো মনে করি এখনো যদি কোনো রাষ্ট্রপ্রধান শুধু 10 জন মন্ত্রী সহ মনে করে উইদিন 1 ইয়ার বাংলাদেশকে ঘুরে ওই জায়গায় নিয়ে যাব, ইটস ইম্পসিবল না, এটা ইম্পসিবল। আমি তো বলতে পারি আমাকে একটা দায়িত্ব দেন, আমাকে যে কোনো একটা জায়গার দায়িত্ব দেন, আমি আপনাকে দেখাই দেবো যে কিভাবে করতে হয়। এখানে আরো লোক আছে, আপনাদেরকে দায়িত্ব করতে পারবেন, বাংলাদেশে শত শত লোক আছে, কিন্তু আপনি তো দিবেন না তাদেরকে। আজকে ধরেন এই যে নদী রক্ষার জন্য নদী কমিশনের চেয়ারম্যান দিছিলেন মুজিবুর রহমান হালদার, খুব কাজ করেছে, ওনাকে এক্সটেনশন দিলেন না। কিন্তু অনেক সচিব আছে 4 বারও এক্সটেনশন নিয়ে চলে গেছেন, তাদের ইতিহাস খুঁজেন, তাদের ইতিহাস খুঁজতে পাবেন কি করেছে তারা। ইভেন কি দুদকে যারা দায়িত্ব পালন করেছে, আপনারা দেখেছেন একজন কমিশনারের বিরুদ্ধে কিন্তু অভিযোগ অলরেডি দায়ের করা হয়েছে। তাহলে এটা কি হবে? এটার বিচার করতে হবে না? যদি বিচার না করেন, ওই জনগণের যেভাবে পারসেপশন, কিছু হবে না। এই পারসেপশন যদি থাকেন, এটা আপনাকে, আমাকে, সবাইকে আস্থা করে খাবে, আমার জেনারেশন ধ্বংস হবে, রাষ্ট্র ফিকে হয়ে যাবে, রাষ্ট্রের সম্পদ থাকবে না। এখনই তো দেখেন কি ক্রাইসিস আছে। আপনি বাজেট দিতে যাবেন, কার কাছ থেকে টাকা নেবেন, কোথায় পাবেন? ব্যাংক তো সব খেয়ে ফেলছে, এখনো আপনি উদ্যোগ নিচ্ছেন না, এখনো আইন পরিবর্তন করে। অনেক সময় বলেন 2 জন ডাইরেক্টর থাকলেই হবে, যখন আবার দেখা যায় তার পরিবারের আরো কয়েকজন লাগবে, আইনটা পরের দিনই পরিবর্তন করে দেন, না 5 জন পর্যন্ত থাকতে পারবেন। এটা কি ধরনের ছেলে খেলা? অর্থাৎ বাংলা, আপনি যে এমপি সাহেব যেটা বলছেন, বাংলাদেশ ব্যাংক, তারপরে এই দুদক, যে কটা প্রতিষ্ঠান আছে সবই যারা করতে পারে, শুধুমাত্র প্রপার লোকটাকে ওখানে দেন আর তাকে মেসেজটা দেন, ইউ ডু ইউর জব ইন অ্যাকর্ডিংস উইথ ল, আইন অনুযায়ী করো,
কোনো সমস্যা হবে না, কিন্তু ওই মেসেজটা তো নাই এখানে, যার ফলে সব জায়গায় সবাই বাংলাদেশে সাহসী লোকের অভাব নাই। আপনি এরশাদের সময় দেখেন না আন্দোলন করেছেন, সেই সময় তো করাপশনের মধ্যে কত সাংবাদিক, মিডিয়ার কথা বললেন, মিডিয়ার কি সেই সাহস আপনারা রেখেছেন? মিডিয়ায় কথা বলতে গেলে আপনি জেলখানায় ঢুকাই দেন। অনেক এই যে অনেক লোকের বিরুদ্ধে আপনার রিপোর্ট করছেন দেখে আপনাকে পিটিয়ে মেলে ফেলছে না? আমি তো নিজে এক সাংবাদিক, একটা ইউনিয়ন লেভেলের একটা সাংবাদিক, সে লোকাল একজন চেয়ারম্যানের মধ্যে একটা রিপোর্ট করছিল দুর্নীতি, একদম খুব তথ্য প্রমাণ দিয়া, তাকে রাত্রিবেলা ধরে নিয়ে হাত পা ভেঙে নদীর পাড়ে ফেলে রেখে দিছে। পরবর্তীকালে তার 2 বছর রাখছে তার এলাকায় আমাকে পাঠাইতে, হাইকোর্টের হস্তক্ষেপের পরে। তাহলে সাংবাদিকদের কাছে যে প্রত্যাশা করেন, সাংবাদিকদের সুযোগ দিতে হবে। এখন তো সাংবাদিকরা, আমি তো তথ্যের ব্যাপারে আমার অনেক ধারণা আছে, প্রত্যেকটা জেলা লেভেলে নাম ধরে আমি অনেক জেলার নাম বলতে পারবো। একটা সাংবাদিক, ইভেন কি প্রথম আলো পর্যন্ত, ডাইলি স্টার, কোন পত্রিকার সাংবাদিক ওই যে তথ্যটা আমরা চাই সে তথ্য তারা লিখতে সাহস পায় না। এরকম বহু জায়গা আছে। তো এটা কি সরকারের কাছে তথ্য নাই? আছে তো, তো সরকার ব্যবস্থা গ্রহণ করলে তো লিখতে পারবে তারা, সরকারকে তো সেটা করতে হবে।